ওয়াটগঞ্জে মহিলা খুনের তদন্তে ঘটনাস্থলে পৌঁছল ফরেন্সিক টিম। মঙ্গলবার ওয়াটগঞ্জে প্লাস্টিকে মহিলার খণ্ড খণ্ড দেহ উদ্ধার হয়েছিল। চাঞ্চল্য ছড়িয়েছিল এই ঘটনায়। গতকাল এর পরিচয় মেলে নিহত মহিলার। দুর্গা সরখেল নামে ওই মহিলা 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। এবার ফরেন্সিক টিম পৌঁছলো। কি চলছে ঠিক জানবো। অর্পিতা রয়েছেন আমার সঙ্গে, আমার সহকর্মী। অর্পিতা, দেখো, তোমাকে জানাই যে ঠিক 3:14 নাগাদ এই ওয়াটগঞ্জ এলাকা যেখানে কিনা ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে ফরেন্সিক টিমের আধিকারিকরা এসে পৌঁছান এবং তাদের টিমে সেখানে কিন্তু বিভিন্ন যেখানে কিনা তার দেহাংশ পড়েছিল ওই মহিলার, দুর্গা সরকেলের, সেই সমস্ত জায়গা তারা খতিয়ে দেখে, হাতের ছাপ এবং নমুনা তারা সংগ্রহ করে। সেখান থেকে বিভিন্ন জায়গায় সেই ছবি কিন্তু তারাও ক্যামেরাবন্দি করে রাখেন এবং তারই সঙ্গে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা তারাও কিন্তু রয়েছেন এবং গোটা ঘটনাস্থল থেকে তারাও নমুনা সংগ্রহ করেছেন। ইতিমধ্যেই সেই ফরেন্সিক টিমের আধিকারিকরা এখন এসেছেন ওয়াটগঞ্জ থানায়। আমি রয়েছি ওয়াটগঞ্জে, একটু দেখাবো ছবিটা। এখানে তুমি দেখতেই পাচ্ছ যে ফরেন্সিক টিমের যে আধিকারিকরা তারা এখন এই মুহূর্তে তারা থানায় তারা এসেছেন এবং থানায় আসার পর তারা কিন্তু থানার আধিকারিকদের সঙ্গেও তারা কথা বলছেন। তার কারণ এই হোমিসাইড শাখা এই গোটা বিষয়টা তদন্ত করলেও প্রথম দিন যখন এই ঘটনা যখন সামনে আসে তখন ওয়াটগঞ্জ থানা ঘটনাস্থলে যায় এবং সেখানে গিয়ে ঠিক সেখানে কি অবস্থায় ছিল মহিলার দেহ, কিভাবে পাওয়া গিয়েছিল। প্লাস্টিক, 3টে প্লাস্টিক পাওয়া যায় এবং তার মধ্যে মহিলার দেহের টুকরো টুকরো অংশ, দেহাংশ সেখানে ছিল। সেই সমস্ত কিছু তারা কিন্তু সংগ্রহ করেছেন। ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছে। পুলিশ সূত্র থেকে জানা গিয়েছিল যে সেই অভিযুক্ত সাইকেলে করে এসে সেখানে এই সমস্ত দেহাংশ এবং প্লাস্টিকে মোড়া যে দেহাংশ সেগুলো কিন্তু সেখানে তিনি ফেলে সেখান থেকে পালিয়ে যায় এবং তারপরেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। তবুও এই ফরেন্সিক আধিকারিকরা সেখানে গিয়ে আর কেউ এই ঘটনার সাথে যুক্ত কিনা এবং কিভাবে ঘটনা ঘটলো সেই সমস্ত কিছুর জন্য তারা এই ঘটনাস্থল থেকে তারা যে পারিপার্শ্বিক যে নমুনা, সেই নমুনা তারা সংগ্রহ তারা করেছেন। ইতিমধ্যেই হাতের ছাপ এবং যে সমস্ত জায়গা দিয়ে তারা গেছেন সেই সমস্ত, অর্থাৎ যেখানে কিনা অভিযুক্ত গেছে সেইখানকে যে পথ, সেই রাস্তা এবং যে সমস্ত জায়গায় ফেলা ছিল সেই দেহাংশ, সেই সমস্ত জায়গায় তারা নমুনা তারা সংগ্রহ করেছেন এবং তারা ওয়াটগঞ্জ থানায় এসেছেন। সেখানকার আধিকারিকদের সঙ্গে এখন এই মুহূর্তে কথা বলছে মিমি। অর্পিতা, ইতিমধ্যে এই ঘটনায় ভাসুরকে গ্রেফতার করা হয়েছে, তাকে জেরা করে কিছু জানা যাচ্ছে? দেখো, এই ভাসুরকে যে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পর্কে একাধিক চাঞ্চল্যকর তথ্য আসছে এবং সেদিক থেকে কিন্তু তার ফ্যামিলি ডিসপিউট এবং অন্যান্য যে সমস্ত এখনো অবধি সম্ভাব্য যে কারণ সেগুলো কিন্তু উঠে আসছে এবং এই নৃশংসভাবে হত্যার পেছনে আরো কোনো রহস্য লুকিয়ে আছে কিনা সেটাই এখন গোয়েন্দাদের খুঁজে পাওয়া একমাত্র লক্ষ্য। তবে কি শুধুমাত্র একাই সে খুন করেছে নাকি এই ঘটনায় আরো কেউ তাকে সহযোগিতা করেছে, অর্থাৎ একেবারে পূর্ব পরিকল্পনা করে ষড়যন্ত্র করে এই খুন, তেমনটাই গোয়েন্দারা মনে করছে। আর সেই কারণেই পারিপার্শ্বিক এভিডেন্সটা অত্যন্ত প্রয়োজন বা এই পারিপার্শ্বিক যে তথ্য প্রমাণ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণেই আজকে ফরেন্সিক টিমের আধিকারিকরা ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে তারা নমুনা সংগ্রহ করেছেন এবং ইতিমধ্যেই ওয়াটগঞ্জ থানার আধিকারিকদের সঙ্গে তারা কথা বলছেন এবং অভিযুক্তের যে বয়ান, সেই বয়ানও কিন্তু রেকর্ড করা হয়েছে। তার বয়ান একাধিক সময় বদল হয়েছে, সেই বিষয়টা খতিয়ে দেখছে গোয়েন্দারা। অনেক ধন্যবাদ অর্পিতা। আর একটা ব্রেকিং নিউজ, ময়নায় বিজেপি কর্মী খুনে এনআইএ তদন্ত। ময়নায় বিজেপি কর্মী বিজয় ভূঁইয়া খুনে এনআইএ তদন্তের নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তের। বিস্তারিত জানবো অর্ণব আমার সহকর্মীর কাছ থেকে। অর্ণব, দেখো, 1 মে 2023 বাড়ির খুব কাছেই গুলি করে এবং একই সঙ্গে বোমাবাজির ঘটনা ঘটিয়ে খুন করা হয় বলে অভিযোগ ছিল। বিজেপি নেতা, স্থানীয় কর্মীও বলেছে অনেকে, বিজয় ভূঁইয়া, এবং সেই ঘটনায় পরিবারের তরফে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল এবং এক্ষেত্রে যথাযথ তদন্ত সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানোর আবেদন ছিল। সেই মামলায় একাধিকবার সওয়াল জবাব হয়েছে, শুনানি হয়েছে এবং সেক্ষেত্রে শেষমেশ বিচারপতি জয় সেনগুপ্ত আজকে ওই নিহতের পরিবারের তরফে যে সওয়াল ছিল যে নির্দিষ্ট একটি আইন রয়েছে এনআইএর ক্ষেত্রে, যেহেতু শিডিউল অফেন্স কিনা সেটা দেখার জন্য রাজ্য সরকার রিপোর্ট পাঠাবে কেন্দ্রের কাছে এবং কেন্দ্রের এই এজেন্সি যে কোনো ঘটনার ক্ষেত্রে, যে কোনো এফআইআর এর ক্ষেত্রে, আমাদের রাজ্যে শুধু নয় গোটা দেশে, সেখানে যদি কোনো নাশকতার তথ্য লুকিয়ে থাকে সেক্ষেত্রে এনআইএ তদন্ত শুরু করতে পারে। তারা প্রাথমিকভাবে অনুসন্ধান শুরু করে এবং এনআইএর শিডিউল অফেন্সের আওতায় হলে তারা সরাসরি তদন্ত শুরু করে। কিন্তু এক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ময়নায় এই বিজেপি কর্মী খুনের ঘটনায় কোনো রিপোর্ট পাঠানো হয়নি এবং হাইকোর্টে বেশ কয়েকবার পর্যবেক্ষণ থাকার পরও পুলিশের তরফে অসহযোগিতা করা হয়েছে। তাই শেষমেশ সরাসরি এনআইএকে তদন্তভার তুলে দিল বিচারপতি জয় সেনগুপ্ত এবং আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিজয় ভূঁইয়া খুনের তদন্তের যাবতীয় নথি বা তথ্য সেটা এনআইএর হাতে তুলে দেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে।
এবং আদালতের নির্দেশ মতো সমস্ত নথি বা তথ্য প্রমাণাদি এনআইএ রাজ্য পুলিশের কাছ থেকে পেল কি পেল না, তারা তদন্ত শুরু করলো কি করলো না, এই নিয়ে একটি বিশদ রিপোর্ট, কম্প্রিহেন্সিভ রিপোর্ট, কমপ্লায়েন্স রিপোর্ট, বাস্তবিক আদতের নির্দেশ কার্যকর হয়েছে কিনা তাও আদালতকে জানানোর জন্য এনআইএকে নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের তরফে। ধন্যবাদ অর্ণব। মমতাকে ফলো করেন দিলীপ, এই মন্তব্য বিতর্কে সাফাই দিয়েছেন দিলীপ ঘোষ। তার আরো দাবি, তৃণমূলই ট্রেন্ড সেট করেছে, এখন নিজেরাই হজম করতে পারছে না। মমতাকে ফলো করেন দিলীপ, মন্তব্য বিতর্কে সাফাই দিলীপ ঘোষের। তার আরো দাবি, তৃণমূলই এই ট্রেন্ড সেট করেছে, এখন নিজেরাই সেটা হজম করতে পারছে না। যারা কলকাতার বাইরে কোনোদিন যায়ই না তারা রাজনীতি বুঝবেটাকে? 4 ঘন্টা 5 ঘন্টা রোদে ঘুরুক, দুদিনের চেহারা পাল্টে বাড়ির বউ চিনতে পারবে না। সেজন্য দিলীপ ঘোষের সঙ্গে রাজনীতি করতে হলেও মাঠে নামতে হবে না। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন আমি তো ওনাকেই ফলো করি। বড় লোকেদেরকে ফলো করা নিয়ে মহাজন জেনগত সব পন্থা। উনি ওনার পার্টির নেতা মন্ত্রীরা, এর আগের যারা মন্ত্রী ছিলেন তাদের ডায়লগ শুনুন। দিলীপ ঘোষ তো রাজনীতি করতো না কোনোদিন। আমি মনে করলাম এটাই বোধহয় ট্রেন্ড। আমার মনে হয় এটা সহজে লোকে বুঝতে পারে, কিন্তু ওনারা যে হজম করতে পারেন না, এত হজম শক্তি কম, এটা আমি জানতাম না। খবরে থাকার চেষ্টা, পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। দিলীপ ঘোষকে ছেটে ফেলার যে পরিকল্পনা বিজেপি দেখিয়েছে, যেখানে সংগঠন নেই, যে নতুন জায়গায় গেছেন সেখানে আর কি করেন? সকাল বেলায় উঠে তিনি কথা যা কিছু বলেন সেই একই ভঙ্গি, একই রকম, যাতে সারাদিন তিনি মিডিয়ায় ভেসে থাকতে পারেন। এটাই তার প্রচার পদ্ধতি, কারণ দলের সংগঠন নেই, তাকে এই রাস্তা নিতে হয়েছে। ফের বিস্ফোরক বিজেপি বিধায়ক, বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, বিজেপি বাহিনী। বিজেপি বিধায়ক অমরনাথ শাখার এই মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। ভোটের দিন অশান্তির পরিকল্পনা করছে বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের। যে 10 বছর ধরে ভয় ভীতির পরিস্থিতি ছিল, এবারে জেনে রাখুন, এবারে কেন্দ্রীয় দল থাকবে ভিতরে আর বিজেপির দল থাকবে বাইরে। ভয় ভীতির কোনো জায়গা নেই। ভিতরে থাকবে কেন্দ্রীয় বাহিনী আর বাইরে থাকবেন আপনারা ভারতীয় জনতা পার্টির সৈনিকরা। ভোট লুট হতে, চুরি করতে, দাঙ্গা হতে আমরা দেবো না। বিজেপির বাহিনী থাকবে মানে আপনারা ভোট লুট করবেন, আপনারা রিগিং সন্ত্রাস করবেন, ভেতরে ছাপ্পা করবেন কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এদিন বলে দিচ্ছেন যে তার মানে তাদের বিজেপির বাহিনী রাস্তায় মানুষকে সন্ত্রস্ত করবে আর ভেতরে মানুষজনকে বোকা বানিয়ে ওনারা কেন্দ্রীয় বাহিনীকে ক্যাপচার করে নিয়ে বুথ লুট করে ভোট দখল করে ছাপ্পা রিগিং সন্ত্রাস করবেন। জেনে রাখুন, আমরা এখনো মরে যাইনি, আমরা বেঁচে আছি। জোর কদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। আজ তাকে সামনে পেয়ে অভিযোগ জানিয়েছেন সেখানকার মানুষ, জল এবং রাস্তা নিয়ে অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী। ভোট প্রচারে আজ বারুইপুরে যান সায়নী ঘোষ। তৃণমূল প্রার্থীকে সমস্যার কথা জানিয়েছেন এলাকার মানুষ, পদক্ষেপের আশ্বাস দিয়েছেন যাদবপুরের প্রার্থী। ওনাকে ডেকে বলেছি যে পানির পথ, পানি আমাদের কল দেয়নি, সবাই 2টো করে নেছে, 1টা করে নেছে, ওই বাকুল বোধ সকলের আছে, আর আমরা কজনের কল দেয়নি কেন, কি জন্য দেয়নি? আমরা কি মমতার ভোট দিই না নাকি? ওনা বলেছি আমি আমাদের রাস্তাটা বার হওয়া যায় না, বর্ষাকালে রাস্তাটা হয় না, তা বলে একটু সময় দাও, সব হবে। আশ্বাস দিয়েছে। হ্যাঁ, প্রবলেম হলে প্রবলেম বলবে না। আপনারা একটা 90 জন যদি ভালো কথা বলে সেগুলো আপনারা দেখান না। একজন যদি বলে যে আমি জল পাচ্ছি না, আপনারা সেটা বলেন বিক্ষোভ করছে। তা মানুষ আমাদেরকে বিশ্বাস করে বলে আমাদের বলে, তাদের আশা আছে যে আমরা জল আনবো। কংগ্রেস, সিপিএম, বিজেপি কেউ বঙ্গের মানুষের জন্য কাজ করবে না। এখন অবধি যা যা রাস্তা হয়েছে তৃণমূল করেছে, এখন অবধি যা যা জলের কানেকশন হয়েছে তৃণমূল করেছে, জলের লাইন ডিস্ট্রিবিউশন হয়েছে, পাইপ বসেছে তৃণমূল করেছে। আগামী দিন মানুষের যা কাজ হবে সেটাও তৃণমূল, কংগ্রেস এবং মমতা ব্যানার্জি করবে। প্রবল গরম, আর এই গরমে জল নিয়ে জেরবার দশা। খড়দার ছবি দেখাবো আপনাদের। কোথাও কল আছে, জল নেই, আবার কোথাও কল থেকে একেবারে সুতোর মতন জল পড়ছে। তার উপর রাস্তা খারাপ, দেখুন রাস্তার কি দশা। চরম দুর্ভোগে খড়দার পাতুলিয়ার বাসিন্দারা। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, এইরকম যে পরিস্থিতি, এলাকাবাসীরা কি কোথাও অভিযোগ জানিয়েছেন?
দেখো, পাতুলিয়া এলাকা পঞ্চায়েত এলাকার কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু এই জলের সমস্যা রয়েছে এবং রাস্তাঘাটের বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং বারংবার পাতুলিয়া পঞ্চায়েতকে জানানো সত্ত্বেও কিন্তু কোনো রকম কিন্তু উদ্যোগ তারা নিচ্ছেন না বলে অভিযোগ। এবং সেই জায়গা থেকে কৃষিমন্ত্রী তথা খড়দহ বিধানসভার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যখন এলাকায় পরিদর্শনে যান এবং এলাকার মানুষের খোঁজখবর নিতে যান, তখন কিন্তু এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েন এবং তাকে কিন্তু তাদের ক্ষোভের কথা জানান যে পাতুলিয়া পঞ্চায়েতকে বারংবার জানানো সত্ত্বেও কোনো রকম কোনো উদ্যোগ নিচ্ছে না পঞ্চায়েতের প্রধান তপতি বিশ্বাস। এবং তাদেরকে বারংবার কিন্তু তারা অভিযোগ জানিয়েছেন যে রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, যারা স্কুল ছাত্র থেকে শুরু করে যারা এলাকার পথ চলতি যারা বাসিন্দা রয়েছে যারা যাতায়াত করেন তারাও কিন্তু যাতায়াত করতে পারছেন না। এবং এই নিয়ে কিন্তু কৃষিমন্ত্রীকে ঘিরে তারা ক্ষোভ জানান এবং কৃষিমন্ত্রী আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব তারা কিন্তু ব্যবস্থা করবেন যে এই যে জলের সমস্যা দ্রুত মেটে এবং রাস্তা সংস্কারের কাজ শুরু হয় সেই ব্যবস্থা কিন্তু তারা করবেন, এমনটাই কিন্তু আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দাদের। ধন্যবাদ সুবীর। কল আছে, জল নেই, জল আমরা ঠিক মতন পাই না, প্রতিদিন পাই না, কখনো সরু সুতোর মতো পড়ছে, কখনো বন্ধ হয়ে যাচ্ছে, কখনো আসছে। কল আছে তো জল নেই, আর রাস্তাও নেই, ড্রেনও নেই। হ্যাঁ, আমাদের এইটাই সমস্যা। এটা 10 সালের রাস্তা হয়েছে, তার 5 বছর পরে একটা রিপেয়ারিং থাকে, সেটা হয়েছে। তারপরে এখানে যেহেতু জল প্রকল্পের যে রাস্তাটা কাটা হয়েছিল তার জন্যই তো রাস্তাটা একটু ড্যামেজ হয়েছে। কিন্তু আমরা পঞ্চায়েত তরফ থেকে প্রতি বছর পুজোর আগে আমরা রাবিশ দেওয়া, রোলার করা সবই করেছি। তথাপি এখানে বড় বড় গাড়ি যায় বা কিছু, আর মানুষের তো কি বলবো, তারা তাদের সমস্যা যত না হয় তার থেকে বেশি করেই আর কি বলে, কারণ আমরাও তো এই রাস্তায় চলি। এখানে যে জলের মূল সমস্যাটা ছিল আসতোই না। এখানে জলের 3টে পাম্প মানে বোরিং করা ছিল, কিন্তু খোলা হয়নি, অনেকদিন ধরে পড়েছিল। আমি উদ্যোগ নিয়ে এখানে আসি এবং পিএইচির সঙ্গে যোগাযোগ করে এগুলোকে চালু করেছি আমরা। জলের পরিমাণ নিশ্চিতভাবে বেড়েছে, কিন্তু বড় প্রশ্ন হয়েছে যে জলের যে প্রেশারটা, জল পাচ্ছেন বলছেন কিন্তু প্রেশারটা কম, আমাদের আর একটা ট্যাঙ্ক বানাতে হবে। এই ট্যাঙ্কটা বানাতে একটু সময় লাগছে, চেষ্টা চলছে, পৌঁছে সবার বাড়ি পৌঁছে যাবে চলতি বছরের মধ্যে কি সমস্যাটা আশা করছি। আর এবার দেখাবো আপনাদের খবরের জেরে বন্ধ হলো পুকুর ভরাট। খড়গপুরের তলজুলিতে পুকুর ভরাটের খবর দেখায় নিউজ 18 বাংলা। এবং আমাদের খবরের জেরেই স্থানীয়রা অভিযোগ করেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে। আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরি এবং তারপরই ব্যবস্থা নেওয়া হয়েছে ইম্প্যাক্ট নিউজ 18 খবরের। 15 দিনের মধ্যেই পুকুর ফিরিয়ে দেওয়ার নির্দেশ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের। প্রথমে আমরা নিউজ 18 বাংলাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের এই পুকুর ভরাটের এটা নিউজ করেছিলেন। তারপরে পৌরসভা এবং কাউন্সিলর এবং পুলিশ প্রশাসন সবাই তৎপর হন এবং আমাদের 2 তারিখে একটা নোটিশ দিয়ে যান যে 15 দিনের মধ্যে পুকুরটাকে আবার পুকুরের জায়গায় পরিণত করতে হবে। তাই আমরা নিউজ 18 বাংলাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক 15 দিনের মধ্যে পুকুর হয়তো উন্মুক্ত হয়ে যাবে। দেখুন, পুকুর ভরাটের খবর তো আকছারই দেখেন, তবে এবার পুকুর ভরাট করছেন একজন শিক্ষক। হিঙ্গলগঞ্জের শিক্ষক বীরেন জোয়ারদারের এমন কর্মকাণ্ডে প্রশ্ন উঠছে। শিক্ষক, সমাজ সচেতন মানুষ, তিনি কিভাবে করছেন পুকুর ভরাট? বীরেন জোয়ারদারের স্ত্রী বন্দনা জোয়ারদারের সাফাই, জল নষ্ট হওয়ায় নাকি পুকুর ভরাট করতে হচ্ছে। পুকুর ভরাটের কারণ হিসেবে বাড়ি তৈরির অজুহাতও দিয়েছেন। পুকুর ভরাটের ব্যবস্থার আশ্বাস হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের। এই এলাকায় পুকুরের জলে এমন একটা ভাইরাস আসছে, পুকুরের জল থেকে সেই ভাইরাসটা এসে অনেক মানুষের এমন একটা অসুখ হয়েছে, সেই অসুখের জন্য প্রায় মানুষ মরতে বসেছে। তার প্রমাণ আমার এই ভাইবো। পুকুর বন্ধ করাটা তো হ্যাঁ, বেআইনি, সেটা আমরাও জানি, কিন্তু দেখুন পুকুরের জল থেকে ভাইরাস ঢুকে যদি মানুষ মরতে বসে তখন কি হবে বলুন তো? তো এটা তো বেআইনি, তা আপনারা কেউ বারণ করেননি? সত্যি কথা বলছি কি, আমরা মূর্খ সূর্খ মানুষ। আচ্ছা, আমরা তো এসব নিয়ম কানুন কোনো কিছু বুঝি না। হ্যাঁ, এইবার সে ভাইরা হঠাৎ এসে এসব কোনো করছে, তাহলে আমার তো আর, আমি বড় ভাই, আমার বলা লাগেনি, সে করছে, তাহলে সেটা আমরা কি করবো? উনি একটা সময় সিপিএম পঞ্চায়েত পরিচালিত ব্যবস্থায় কর্মাধ্যক্ষ ছিলেন, বেআইনি কাজ করছেন। তাই এই কাজটা করার ব্যাপারে যদি আইনগত কোনো রকম উনি সহযোগিতা নিয়ে থাকেন বা অনুমোদন পেয়ে থাকেন সেটা আলাদা কথা, কিন্তু না পেলে এটা তো করা ঠিক নয়। এদিকে বলাগড়ে আজও ভাঙছে নদীর পাড়। ভাঙনে তলিয়ে যাচ্ছে গঙ্গার তীরবর্তী এলাকা। ভাঙনে আতঙ্কিত বলাগড়বাসী। ভোট এলেই দেখা মেলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের, মেলে প্রতিশ্রুতিও, কিন্তু ভোট মিটে গেলেই আর কোনো সমস্যার সমাধান হয় না, এমনই অভিযোগ বাসিন্দাদের। আমরা যবে ছোটবেলা থেকে এখানে ঘাট দিয়ে পার হই, আমাদের লোকালই তো বাড়ি,
এবার প্রতিবারই বিশেষ করে বর্ষাকালটা খুব বিশাল করে ভাঙে, তারপরে আবার দেখা হয়তো বর্ষা পেরিয়ে গেলে হয়তো এপারটা ভাঙলো, ওপারটা আবার কিছুটা আবার গড়িয়ে গেল। এবার যেই ক্ষমতা আসে, এর আগে তো সেই সিপিএম সরকারের আমলেও তাই বলা হতো, এখন টিএমসির আমলেও তাই বলা হয়। আবার আমাদের এমপি ছিলেন বিজেপি থেকে, উনিও সেই এখানকারই ছিলেন, এই অবধি 5 বছরও তো কিছু করেনি। কিন্তু সমস্যা পড়ছে আমাদের সাধারণ পাবলিক, যে এখানে যারা বসবাস করছে। আর বলাগড়ের এই ভাঙন ইস্যুতে তরজায় প্রার্থীরা, শুনুন। কেন্দ্রীয় সরকারের সাহায্য যদি না থাকে পুরো কদম, এখানে এটা একটা বিশাল বড় ইস্যু। তো এটা তো ছোটোখাটো জিনিস না, যেটা ব্রিজ করে দিলাম, ক্যানাল করে দিলাম, সেরকম তো একটা জায়গা নয়। এটা এত বড় একটা ভাঙন হচ্ছে, এখানে যদি কেন্দ্রীয় সরকারের সহায়তা না থাকে, দিদি একা কত লড়াই করবেন? দিদি তো লড়াই করেই চলেছেন পশ্চিমবাংলার উন্নত মানের করার জন্য, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রতিটা মানুষ, এবং দিদি টাকা দিয়েছে, কাজ চলছে, তার উপরেও তো টাকা দরকার। শুধু ওই টাকা দিদির পক্ষে যতটুকু সম্ভব দিদি করেছে, কিন্তু তাকে এত 5 বছর দেখা যেত না, এখন প্রচারের সময় প্রচুর দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আমি আসছি, ওই জন্য উনিও আসছেন। কেন্দ্রীয় সরকারের টাকা এবং রাজ্য সরকারের পরিকল্পনা সব মিলিয়ে একটা প্রকৃত অর্থে এই সমস্যার সমাধানের জন্য যে ইতিবাচক ভূমিকা থাকা দরকার, দুটো সরকারের কারোরই সেই ভূমিকা নেই। এগুলো তো পারস্পরিক, এই তো বললাম যে পারস্পরিক তরজা তো চলছে, শুধু এই ব্যাপার নিয়ে নয় তো, 100 দিনের কাজ, আবাসন সব নিয়েই চলছে। আসলে সাফার করছে আমাদের রাজ্যের এবং বিশেষ করে বলাগড়ের এই সাধারণ মানুষ। দেখুন, উনি কিছু জানেন না, উনি একদমই নতুন আছেন। বিষয়টি যা শিখিয়ে দেওয়া হচ্ছে তাই আসছে। এই গঙ্গা ভাঙন নিয়ে প্রচুর টাকা কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দিয়েছিল, কিন্তু সেই টাকাগুলো রাজ্য সরকার খরচা করেনি। ওনাকে জিজ্ঞেস করুন সেটা, যে কেন খরচা করেনি, কত টাকা এসেছিল, কেন রাজ্য সরকার এখনো খরচা করতে পারেনি এটার জন্য। কারণ কেন্দ্র সরকার তো সরাসরি দিয়ে এখান থেকে করতে পারে না। একটা আমাদের স্ট্রাকচার আছে, সেটার ভেতর রাজ্য সরকারের মধ্যে দিয়ে করতে হবে। ওনাকে সেটা বলতে হবে, জানতে হবে যে সরাসরি কেউ করতে পারে না, এটা রাজ্য সরকারের হাত দিয়েই যায়। তো টাকাগুলো কোথায় গেল সেটা আগে হিসাব করুন, তারপর নয় কাজের কথা। আমি তো 5 বছরের হিসাব দিয়েছি, 17 কোটি 65 লাখ টাকার হিসাব দিয়েছি। লাস্ট 13 বছরে কি কাজ হয়েছে উনি একটু নিয়ে আসুক সেটা। প্রচন্ড গরম উপেক্ষা করেই প্রার্থীরা বেরিয়ে পড়েছেন প্রচারে। মন্দিরে পুজো দিয়ে ডেবরায় প্রচার শুরু করলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেবে। প্রচার শুরুর আগে স্থানীয় একটি আশ্রমের মহারাজের আশীর্বাদ নেন দেব। এদিন পথসভাও করেন দেব। দেবের সঙ্গে ছিলেন ডেবরার তৃণমূল সভাপতি প্রদীপ কর এবং সহসভাপতি সীতেশ ধারা সহ অন্যান্যরা। বীরভূমের বক্রেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী। প্রধানমন্ত্রী থেকে আম নাগরিক, কেউই আইনের ঊর্ধ্বে নন, জনসংযোগের মধ্যেই বার্তা দেবাশিস ধরের। তীব্র গরমের মধ্যেই ভোটের প্রচার, জনসংযোগে অক্লান্ত কীর্তি আজাদ। গাছতলায় বিশ্রাম নিয়েই দফায় দফায় পথে প্রচার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের। बहुत लोग आ रहे हैं, इतना उत्साह है कि लोगों को लगता ही नहीं कि गर्मी है। दीदी का किया हुआ कार्य, मोदी की झूठी गारंटी, उसके लोग मोदी की झूठी गारंटी लेकर आक्रोश है, और दीदी का 100% सक्सेसफुल वारंटी का लोगों में उत्साह है। तो बहुत लोग आ रहे हैं, आप देखिए, खुद ही देखिए कितने सारे लोग हैं।